দেখুন, হিন্দু ধর্মের পুজো পদ্ধতিগুলো ঘাঁটলে দেখা যায় এক একজন দেবদেবী এক এক ফুলে তুষ্ট হন। মহাদেবকে দেয়া হয় আকন্দ বা ধূত্র, দুর্গাপুজো কিংবা লক্ষ্মী পুজোয় পদ্ম দিতেই হবে, মা কালীর পুজোয় লাগে রক্তজবা, বিষ্ণু আবার সন্তুষ্ট হন শ্বেতপুষ্পে। কিন্তু শরিক দেবতা তুষ্ট হন কোন ফুলে? আজ কেন্দ্রীয় বাজেটের পর জাতীয় রাজনীতিতে এই প্রশ্নটারই উত্তর পাওয়া গেল এবং সেটা নিয়ে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন। বাজেটে অন্ধ্র পেল 15,000 কোটি টাকার বিশেষ অনুদান। এক্সপ্রেসওয়ে, ব্রিজ, বিদ্যুৎ সহ একাধিক খাতে বিহার পেল 47,000 কোটি। তাহলে নিজের কুর্সি মজবুত করতেই দুই নতুন শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর জন্য কল্পতরু হলেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় প্রশ্ন, জো হামারে সাথ হাম উনকে সাথ। শুভেন্দু অধিকারী স্লোগানের প্রসঙ্গ টেনে বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমরা ভারতীয়, সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই বাজেট, পাল্টা বিজেপি। কেন্দ্রীয় বঞ্চনাকে ফের ইস্যু করতে চাইছে তৃণমূল। তৃতীয়, চাকরিজীবীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে হলো 75,000। নতুন কর কাঠামোয় অতিরিক্ত 17,500 টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে বলছেন অর্থমন্ত্রী। কতটা সুবিধে হলো মধ্যবিত্ত চাকরিজীবী? চতুর্থ প্রশ্ন থাকবে, 5 বছরে 500টা শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থায় 1 কোটি ইন্টার্নশিপের সুযোগ। প্রথম চাকরিতে ঢুকলেই প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ 15,000 টাকা দেবে সরকার। কর্মসংস্থানের বাজারকে চাঙ্গা করতে ঘোষণা নির্মলা সীতারামনের। কিন্তু বাজেটে স্থায়ী চাকরির দিশা কোথায়? পঞ্চম প্রশ্ন, 70 থেকে 85,000। রাজ্যে ফের বাড়ল ক্লাবগুলোর পুজোর অনুদান। আগামী বছরে অনুদান হবে 1 লক্ষ টাকা, আগাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ বিলেও মিলবে 75% ছাড়। দিয়ে দিতে পারছে না, তবু টাকার অপব্যয়, কটাক্ষ বিরোধীদের। কতটা জরুরি ছিল এই দান খয়রাতি? কিন্তু আজ শুরুতেই চোখ রাখবো আজকের কেন্দ্রীয় বাজেটে। এক নজরে দেখে নেব মোদ্দা কথাগুলো ঠিক কি কি। দেখুন, देश को विकास की नई ऊंचाई पर ले जाने वाले इस महत्वपूर्ण बजट के लिए मैं सभी देशवासियों को बधाई देता हूं। There was no mention or insufficient mention of any steps taken to improve the income of the ordinary person. এই বাজেট টোটাল অ্যান্টি পিপল এন্ড অ্যান্টি পুয়ার। এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়। রেকর্ড করে টানা সপ্তমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। তার সরকারের দুই খুঁটি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে ঢালাও টাকা দিয়ে খুশি রাখার আপ্রাণ চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। আবার নতুন আয়কর কাঠামো অনুযায়ী যারা ইনকাম ট্যাক্স দেন তাদের উপহার দিলেন নির্মলা সীতারামন। তাই অনেকেই বলছেন এ বাজেট মোদীর 3N বাজেট, এন ফর নীতিশ, এন ফর নাইডু আর তৃতীয় এন অর্থাৎ নিউ ট্যাক্স রেজিম। First, the standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. A salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. বাজেটে বিহার বাহার, অন্ধ্রপ্রদেশে অন্ধাধুন উন্নয়ন, কিন্তু বাংলা কেন বঞ্চিত? মোদীর সঙ্গে হাম সাথ সাথ হ্যায় কি নীতিশ নাইডুর পোয়া বাড়ো আর বাকিরা দুরানি? প্রশ্ন তুলছে বিরোধীরা। রাহুল গান্ধী কটাক্ষ সুরে বলেছেন এটা কুর্সি বাঁচাও বাজেট। নির্মলা সীতারামনের বাজেটে একটিবারের জন্য পশ্চিমবঙ্গের নাম উচ্চারণ হলো ঠিকই, কিন্তু প্রাপ্তি কোথায়? Purvodaya. The states in the eastern part of the country are rich in endowments and have strong cultural traditions. We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha and Andhra Pradesh. এক কুর্সি বাঁচা বাজেট হয়েছে। বাংলা বিরোধী ভাই, বাংলার তো কোনো উন্নয়নই নেই, বাংলার নামই নেই, বাংলার কোনো উন্নয়নই নেই। আমি মনে করি না যে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। অ্যাকচুয়ালি ম্যাটার হচ্ছে ওদের দিলে ওরা নেয় না, আর না দিলে ওরা এসে এখানে বিক্ষোভ করে। No India alliance governments got anything. No opposition party got anything. It is unfortunate. I never expected this from Nirmala Sitharamanji. সাধারণ মানুষের উপর চাপ বাড়িয়ে খাদ্য, সার, পেট্রোলিয়াম জ্বালানি খাতে ভর্তুকি কমালো মোদী সরকার।
2023-24 সালের বাজেটে সারের ভর্তুকির জন্য বরাদ্দ ছিল 1,75,100 কোটি টাকা। চলতি অর্থবর্ষের বাজেটে সেই বরাদ্দ কমিয়ে করা হয়েছে 1,64,000 কোটি টাকা। এসব প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি কমার অর্থ চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আজ 23শে জুলাই 2024। মোরারজি দেশাই রেকর্ড ছুঁয়ে সপ্তমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু আরেকটা কারণের জন্য আজকের দিনটা ভারতীয় রাজনীতিতে অন্তত কিছুদিন মনে থাকবে। আজ অবশেষে একটা রহস্যের সমাধান হলো। এতদিন রহস্য ছিল যে কোন জাদুতে কেন্দ্রীয় সরকারের দুই নতুন শরিক নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু সম্পূর্ণ বশ মেনে আছেন। এই প্রশ্ন উঠেছিল কারণ তারা সরকার গঠনের আগে যা যা চেয়েছিলেন, মানে ওই অর্থ, স্বরাষ্ট্র, রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক কিংবা লোকসভা স্পিকারের পদ, তা তো পাননি। অথচ তারা তা নিয়ে বিশেষ হইচইও করলেন না। আজ বোঝা গেল কোন প্রতিশ্রুতিতে তারা বশ মেনেছেন। আজ কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারামন কার্যত দুই শরিকের দুই রাজ্যকে, মানে বিহার আর অন্ধ্রপ্রদেশকে দুহাত উপুর করে দিয়েছেন। তবে পাশাপাশি এটাও বলতে হবে যে এই বাজেটে সাধারণ নাগরিকেরও কিছু প্রাপ্তি যোগ হয়েছে। যেমন চাকরিজীবীদের আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন 25,000 বেড়েছে, ক্যান্সারের ওষুধের দাম কমেছে, মোবাইল, সোনা রূপো ইত্যাদির দাম কমেছে। আজকে এই অনুষ্ঠান শুরু করব কিছুটা অন্য ফরম্যাটে। আমার প্রত্যেক অতিথি, 8 জন অতিথির কাছে আসবো। 1 মিনিটের মধ্যে তাদের ব্যাখ্যা তো শুনবই, কিন্তু আগে তাদের বলতে হবে যে এই বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে 10-এর মধ্যে তারা কত নাম্বার দিচ্ছেন। আর অবশ্যই উল্লেখ করব যে এই অনুষ্ঠানে অনুপ রায়কে আমরা পেয়েছি গত 19 বছর ধরে বাজেটের দিন যিনি অর্থমন্ত্রীর ভাবনা তা নিয়ে প্রতিক্রিয়া, আমাদের এডিটোরিয়ালি আমরা কি ভাবছি সেটা রেখার জোরে ওই সাদা ক্যানভাসে সেই ভাবনাগুলো ফুটিয়ে তোলেন। অনুপদাকে বিশেষ করে ধন্যবাদ দেব। আমি শুরু করব প্রণয়দাকে দিয়ে। প্রণয় রায়, 10-এর মধ্যে কত দেবেন নির্মলা সীতারামনকে? 10-এ 10, ফুল মার্কস। আচ্ছা, এবার ব্যাখ্যাটা হয়ে যাক 1 মিনিট। প্রথম তো হচ্ছে যে গত 7 বছর ধরে যেটা আপনারা বললেন, একটা ট্র্যাডিশনালি এবং একটা সামঞ্জস্যপূর্ণ বাজেট উনি করে চলেছেন। এবং যে অন্নপূর্ণা যোজনায় যেটা 80 কোটি মানুষকে যে 5 বছরের জন্য আরও রেশন দেওয়ার সেটা আছে, 75 লক্ষ নতুন উজালা গ্যাস যোজনা যেখানে 400 টাকা করে সাবসিডি পাবে, যেটা আপনার মুদ্রা লোন যোজনায় 10 লক্ষ টাকা ছিল সেটা 20 লক্ষ টাকা হয়েছে। এবং এইভাবে যদি দেখা যায় চাকরিজীবী থেকে শুরু করে মানে যা ছিল সেটা আছে, তার সাথে অ্যাডিশন কিছু এসছে। এবার যে কথাটা হচ্ছে, যেটা সমালোচনা হচ্ছে, দেখুন আমাদের সরকারের যা দিয়েছেন তাতে আপনি ওইটাই আসছি। আমাদের সরকারের নীতি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এই যেটা নিয়ে কথা হচ্ছে 21-22 ফাইন্যান্সিয়াল ইয়ারে 25,000 কোটি টাকা যেটা কলকাতা এবং শিলিগুড়ির ন্যাশনাল হাইওয়ের জন্য স্যাংশনড হয়েছে। তো সেদিন তো তৃণমূল কংগ্রেস এনডিএ পার্টনার ছিল না, সেদিন এই প্রশ্ন আসেনি। আজকে অন্ধ্রপ্রদেশ নিয়ে প্রশ্ন হচ্ছে, অন্ধ্রপ্রদেশে কিসের জন্য দিয়েছে? সেখানে ক্যাপিটাল তৈরি করার জন্য। আপনি দেখুন উত্তরাখণ্ড বা ঝাড়খণ্ড যখন নতুন রাজ্য হয়েছে, তার রাজধানী করার জন্য যে সরকারি ছিল তার জন্য বাজেট অ্যালোকেশন ছিল থার্ড। প্রণয়দা দাবি করছেন যে অমরাবতীর জন্য অতিরিক্ত টাকা। আমি ঠিক কত বিহার এবং এর ব্যাখ্যায় আসবো, আলাদা করে প্রশ্নেও আসবো। স্পেসিফিক দুটো কারণে দিয়েছে, একটা বিস্তারিত আসবো পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে আর বন্যা নিয়ন্ত্রণের জন্য। আজকে এই মুখ্যমন্ত্রী তো বলেছিল আমার এটা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই এই ফরম্যাট, নয়তো প্রণয়দাকে আমি মনে করিয়ে দেবো যে বন্যা বাংলায় হয় না। তাহলে যখন বন্যার ক্ষেত্রে বিশেষ কিছু রাজ্যকে সাহায্য করা হচ্ছে, বাংলা বাদ যাবে কেন? কিন্তু আমি বিস্তারিত আলোচনার ফরম্যাট এটা নয়। অরূপ চক্রবর্তী, 10-এ কত? 0 প্রত্যাশিত। একজন 10-এ 10, একজন 0, এই না হলে মেরুকরণ। অরূপ চক্রবর্তীর সময় শুরু এখন। কারণ দেখুন, সকাল থেকে সুমন আমরাও সবার মতো টিভি খুলে বসেছিলাম বাজেট, কেন্দ্রীয় বাজেট দেখবো বলে থুরি। তারপর দেখলাম ওটা অন্ধ্রপ্রদেশ আর বিহারের বাজেট এসে দাঁড়ালো। আসলে মুশকিলটা হচ্ছে যে বাজেটে বাংলাকে কার্যত 0 দেওয়া হয়। আমি চেয়েছিলাম নাম্বার দিতে, কিন্তু আমার রাজ্য তো 0 পেয়েছে, আমি কি করে দেবো? আমার মন চাইলেও আমি দিতে পারছি না, তাই আমি 0 দিতে বাধ্য হলাম। আমরা জানি বাজেটে সবাই তাকিয়ে থাকে ইনকাম ট্যাক্সের দিকে। আজকে ইনকাম ট্যাক্সের নতুন ডেফিনেশন দেখলাম, অন্ধ্র অ্যান্ড বিহার ইনকাম ফ্রম আওয়ার ট্যাক্স। ইনকাম ট্যাক্সের ডেফিনেশন আজকে এই দাঁড়ালো। আপনার মনে থাকবে মোদিজির একটা ভিডিও কয়েকদিন আগে খুব ভাইরাল হয়েছিল, A+B² ইন্টু ব্র্যাকেট স্কোয়ার,
ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस 2ab मोदी जी বলছেন वो एक्स्ट्रा 2ab कहाँ से आता है আজকে বাজেট দেখে বুঝলাম ওই এক্সট্রা 2ab এর এ আর বিটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর বিহার মোদি জি ওখান থেকে মিলিয়ে দিয়েছেন আসলে মূল জায়গাটা অন্যখানে এই বাজেট সম্পূর্ণভাবে গরিব বিরোধী এই বাজেট শুধু তেলা মাথায় তেল দেওয়ার জন্য এবং পরিষ্কারভাবে এই যে বলছেন না সবকা সাথ সবকা বিকাশ আসলে সেটা নয় বিজেপির আসল মুখ এখন নরেন্দ্র মোদি না বিজেপির আসল মুখ এখন শুভেন্দু অধিকারী जो हमारे साथ हम उनके साथ এক হতে গেল না বেশ আমি আসবো বিস্তারিত ব্যাখ্যায় সৌম প্রথমে দিচ্ছি 10-এ 3 তার কারণ হচ্ছে দ্য মাউন্টেন ইন লেবার প্রডিউসিং মাউস পর্বতের মুশিক প্রসব গাল গল্প বিরাট শেরো শায়রি কথাবার্তা আলোচনা রোজগারের কোনো কথা নেই ইনকাম জেনারেশনের কোনো ব্যাপার নেই গ্রামীণ অর্থনীতিকে রোজগারই কিন্তু দশকের পর দশক করে কংগ্রেসের অর্থমন্ত্রীরা কম দেননি হ্যাঁ আমি বলছি যে এই গল্প শেরো শায়রি শুনতে বেশ ভালো লাগে ইয়ার সুদিং কানে যখন শুনছেন খুব ভালো লাগছে সব কিছু ফিউচার টেন্সে 2024 2050 2100 পারলে 200 দিয়ে দেবেন তো ব্যাপারটা হচ্ছে তা নয় ব্যাপারটা হচ্ছে যে গ্রামীণ অর্থনীতিতে মানুষের রোজগার আপনি একটা সেগমেন্ট বলছি 1 মিনিটের সময় দিয়েছেন একটা সেগমেন্ট বলছি কৃষিক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে গতবারের তুলনায় ক্যাপিটাল এক্সপেন্ডিচারে বাজেটারি অ্যালোকেশন কমানো হয়েছে 1 লক্ষ কোটি টাকা তাহলে এরা কি চায় এরা চায় রোজগার তৈরি না করে মানুষের হাতে অর্থ না দিয়ে একটা পুঁজিপতিদের হাতকে শক্ত করার বাজেট তৈরি করেছে তার মানে কি তার মানে এটা পরিষ্কার এই বাজেটটা শুধুমাত্র কুর্সি বাঁচাও বাজেট দুটো রাজ্যকে দাও আর ক্রাচটা একটু শক্ত হবে যে ক্রাচে ভর করে উনি চলছেন সেই ক্রাচটা একটু শক্ত হবে কুর্সি বাঁচাও বাজেট কর বিশেষজ্ঞ অর্ঘদা অর্ঘমিত্র হ্যাঁ উল্টো হয়ে গেছে 10-এর মধ্যে 7 অর্ঘদার ব্যাখ্যা শুনুন আমি একটা যেটা মানে আমি বলবো প্লাস পয়েন্ট যদি দেখো লাস্ট 10 বছরে একটা সেম ট্র্যাডিশন এরা মেনটেন করে চলেছে মানে বেশি কিছু টুইক করে না সেটা ইজ আ গুড সাইন ফর দি ইকোনমি অ্যান্ড ফর দি ইনভেস্টার্স আমি যেটা বলতে চাই আমি কি ভাবছি সেটা যদি আমি বারবার চেঞ্জ করি যেটা আগে হতো অনেকবার হয়েছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়েছে যেটা আমরা অনেক পিছিয়ে গেছি সেই স্টেবিলিটিটা আছে এবং ডেফিনেটলি একটা আমরা কালকে ইকোনমিক সার্ভেও দেখেছি একটা ডেভেলপমেন্ট হয়েছে যদিও আমাদের এখন মেন প্রবলেম হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ সেটা নিয়ে কিন্তু এই বাজেটে কিছু সেইভাবে নেই যার জন্যে আমি 3 নম্বর কেটেছি এবং এই অন্ধ্র এবং বিহার অবভিয়াসলি অ্যানাদার রিজন আরেকটা জিনিস বলার আছে যে ডেভেলপমেন্ট অফ ম্যান পাওয়ার স্কিল লেবার ম্যান পাওয়ার তার নিয়ে অনেক কিছু উনি বলেছেন এবং যেটা আমার সবচেয়ে বেশি আমার মানে চিন্তার ব্যাপার যে কোনো গভর্নমেন্ট সে কেন্দ্র বা রাজ্য বলুন আমরা ডোলে চলে যাচ্ছি আমরা সবসময় ডোল দিচ্ছি সেই টাকাটা যেখানে আমরা নতুন করে তাদেরকে তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য একটা পার্মানেন্ট কিছু করা এমপ্লয়মেন্ট জেনারেশন সেইটা হচ্ছে নিঃসন্দেহে এটা একটা প্রবণতা দান খয়রাতির রাজনীতি বারবার আমাদের আলোচনায় আসবে এবং আগেও এসেছে অভিরূপদের কাছে আসবে অভিরূপ সরকার 10-এর মধ্যে 3 বেশ কেন 3 প্রথম কথা হচ্ছে নেগেটিভ পয়েন্টগুলো বলি একটা তো কুর্সি বাঁচানো বাজেট এবং সেটার মূল সমস্যাটা হচ্ছে যে টাকাটা যদি বিজেপির পার্টি ফান্ড থেকে আসতো তাহলে কিছু বলার ছিল না এটা সাধারণ ট্যাক্স পেয়ারের টাকা সারা ভারতবর্ষের ট্যাক্স পেয়ারের টাকা অতএব এর মধ্যে একটা অনৈতিকতা আছে দ্বিতীয় কথা হচ্ছে যে বাজেটের প্রথমে অর্থমন্ত্রী যেগুলো বললেন যে মহিলাদের দিকটা দেখা হবে যুব সমাজের দিকটা দেখা হবে গরিবদের দিকটা দেখা হবে এটার কোনো চিহ্ন বাজেটে খুঁজে পেলাম না এটা ডিটেলটা আমি পরে সময় পেলে বলবো কিন্তু তা সত্ত্বেও 3 নম্বর দিলাম এই কারণে যে যেটা ভালো দিক সেটা বলছি ইনফ্রাস্ট্রাকচারে 23% বিনিয়োগ 23% অফ টোটাল এক্সপেন্ডিচার একদম রয়েছে এবং সেটা কিন্তু আমার মনে হয় দীর্ঘমেয়াদী যদি আমরা উন্নয়নের কথা ভাবি সেটা ভালো সেটা নিশ্চয়ই ভালো কিন্তু আবার উল্টো দিকে যেটা অর্ঘবাবু বললেন যে কন্টিনিউ করছেন ঠিকই এরা কন্টিনিউই করছেন কিন্তু খারাপটাও তো কন্টিনিউড হচ্ছে শিক্ষা খাতে তো এখনও বাড়লো না বরাদ্দ খাতেও বাড়লো না হেলথেও এক্সপেন্ডিচার বাড়লো না স্বাস্থ্য খাতেও বাড়লো একদম বিস্তারিত আলোচনায় আসবো সুব্রত চৌধুরীর নম্বরটা দেখব 10-এ 10 আচ্ছা কেন 10-এ 10 পারফেক্ট 10 নির্মলা সীতারামন ভারতীয় অর্থনীতি নাদিয়া কোমেনিচ যিনি প্রথম আর কি 10-এ 10 পেলেন
আমার যদি ক্ষমতা থাকতো তাহলে 10-এর বদলে 11.11 দিতাম। এটা এই কারণে দেখুন টোটাল ইনকাম হচ্ছে ভারতীয় বাজেটে যা ইনকাম আছে তার থেকে এগিয়ে গিয়ে 11,11,000 কোটি টাকা ভারতীয় সরকার ক্যাপেক্সে স্পেন্ড করছে এবং এই ক্যাপেক্সের স্পেন্ডটাই হচ্ছে পুরো গেম চেঞ্জার। এবং আমার মনে হয়েছে এই বাজেট ভীষণভাবে দূরদৃষ্টি সম্পন্ন এবং ভবিষ্যৎমুখী। 2047 সালে ভারতবর্ষ 100 বছর পালন করবে ব্রিটিশ প্রধানতন্ত্র থেকে এগিয়ে এসে, এবং সেই সময় ভারতকে ডেভেলপ ইকোনমি বানাবার জন্য, বিকশিত ইকোনমি করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সব এলিমেন্টস এখানে রয়েছে। এই বাজেট হচ্ছে প্রথম সনাতনী বাজেট, যে সনাতনী বাজেটে চতুর্বর্ণ গরিব, মহিলা, তরুণ এবং কৃষক তাদের অ্যাক্রস রিলিজন, যে কোনো ধর্ম অ্যাক্রস রিলিজন এই 4টি শ্রেণীকে ফোকাস করে করা হয়েছে। আমার মনে হয় এই প্রথম একটা বলিষ্ঠ বাজেট এলো, যেটা স্পিরিচুয়ালি, ফিনান্সিয়ালি এন্ড পলিটিক্যালি কারেক্ট বাজেট। হ্যাঁ, অভিরূপদা এবং সুব্রত বাবু দুজনেই পরিকাঠামো খাতের কথা বলছেন এবং মূলধনী খাতে বিনিয়োগ বাড়ানোর প্রচুর মার্কস দিচ্ছেন। আমি গার্গী মুখোপাধ্যায়ের কাছে যাব, যে একজন সাধারণ মানুষের কাছে এই বাজেট অর্থনীতির সমস্ত যুক্তি, বাজারের যুক্তিকে সরিয়ে রেখে কতটা স্বস্তি দিচ্ছে বলে মনে হচ্ছে, এবং আচ্ছা 10-এ 5 কেন যদি বলেন? কারণ প্রথমত আমি 5টা এই জন্যে ভাবছি, যদি আমি ভারতবর্ষকে ধরি তাহলে সেই খাতে 5, কিন্তু যদি পশ্চিম বাংলাকে ধরি সেই খাতে 0। কারণ আমি বাংলার মেয়ে, আমি বাংলার মা, আমি একজনের স্ত্রী। আমাকে প্রথম জিনিস যেটা করতে হয় সেটা নিজের সংসারের দিকে তাকাতে হয়। আমি মাস গেলে কিভাবে সংসারটা চালাবো সেটা কিন্তু মোস্ট ভাইটাল। আমি মোবাইল রোজ কিনি না, আমি সোনার উপর রোজ কিনি না, আমি ক্যান্সারে আমার সংসারে কারুর হোক সেটা প্রথমত চাই না, মানে পরম শত্রুরও যেন না হয়। কিন্তু সেই জায়গায় হেল্প করেছে বলে একটু হয়তো সেই জন্য নাম্বার দিয়েছি বলতে পারেন। আর বলতে পারেন যে হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্টসের ক্ষেত্রে বলুন বা অন্যান্য যে স্টেটসদের ওনারা হেল্প করেছেন, সেই স্টেটসদের কথা ভেবে এবং ফিউচারে কি হতে চলেছে বা কি ডেভেলপমেন্ট হতে চলেছে সেটা ভেবে খানিকটা নম্বর দেওয়া হয়েছে। কিন্তু হিসেব মতো অন্যদিকে তাকাতে গেলে কিন্তু আমার ঝুলি 0, অ্যাবসলিউটলি 0। বেশ, অনুপদা 10-এ কত দেবেন? অনুপদা 5। 10-এ 5, আচ্ছা। আমি খানিকটা হয়েছে যে গদি রক্ষার লড়াই। হ্যাঁ, একদম একদম চমৎকার শব্দবন্ধ ব্যবহার করলেন অনুপদা, গদি রক্ষার লড়াই। ঠিক এটাই আমার পরের প্রতিবেদন, যে শরিকদের খুশি করতে, শরিক তুষ্টির জন্য বাজেট অনেকে বলছেন। তার কারণ এতবার বিহার এবং অন্ধ্রের নাম এলো এই বাজেট যখন মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার বাজেট পেশ করছেন, সেখানে সত্যি গদি রক্ষার বাজেট। বিজেপি বলছে ব্যাপারটা তা নয়, কিন্তু বাজেট বক্তৃতা এবং প্রস্তাবনা ঠিক কি বলছে, পরের প্রতিবেদন। যে কোনো উপায়ে নিজেদের কুর্সি বাঁচাও, আর দুটো যে ক্র্যাশ রয়েছে সেই ক্র্যাশটাকে শক্ত করার জন্য বিহার আর অন্ধ্রপ্রদেশকে। সাধারণ মানুষের জন্য কিচ্ছু হয়নি। এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ঠিক কি পরিস্থিতি প্রত্যেক মানুষের জানা। অন্ধ্রপ্রদেশের এই মুহূর্তে নিজস্ব কোনো রাজধানী নেই। ঝাড়খণ্ড বিহার থেকে বেরিয়ে যাবার পরে বিহারের আর্থিক উত্তরণ কতটা হয়েছে সেটাও সারা ভারতবর্ষের মানুষ জানে। তৃতীয় মোদী সরকার তৈরিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এন ফ্যাক্টর, নীতিশ এবং নাইডু। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে ফোকাস রইল মূলত সেই 2 এনের উপরই। সরকার গঠনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন যারা, বাজেটে তাদের জন্য 2 হাত উপর করে দিলেন নরেন্দ্র মোদী। বাজেটের ঢালাও ঘোষণা পেল এবি, এ মানে অন্ধ্রপ্রদেশ, বি মানে বিহার। New airports, medical colleges and sports infrastructure in Bihar will be constructed. Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. এই বাজেট নিয়ে কটাক্ষ করে রাহুল গান্ধী এক্স স্যান্ডেলে লিখেছেন, কুর্সি বাঁচাও বাজেট, শরিকদের তোষণ, অন্য রাজ্যের বিনিময়ে তাদের ফাঁকা প্রতিশ্রুতি। मैं तो इतना कहूँगा, झुंझुना पकड़ाया है बिहार को, आंध्रा को। अगर मुख्यमंत्री अपने राज्यों के लिए वफादार हैं तो इन्हें चाहिए कि हर हालत में ये समर्थन वापस लें और बाहर आए। একটা সরকার শেয়ারের টাকা দিয়ে
শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে, শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা দোষ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা একটা অ্যাকসেপ্ট করেছে, কেন করেছে? এবার লোকসভা ভোটে ম্যাজিক ফিগার থেকে 32টি আসন দূরে আটকে গেছিল বিজেপি, আর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দল মিলিতভাবে পায় 28টি আসন। মূলত এই দুজনের সাহায্যে তৃতীয়বার সরকার তৈরি করেন নরেন্দ্র মোদী। আর সেই সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে নীতিশ কুমারের বিহার এবং চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের ঝুলি ভরে দিল মোদী সরকার। রাস্তা, সেতু, বিমানবন্দর, বিশেষ আর্থিক সাহায্যের মতো ঝুড়ি ঝুড়ি ঘোষণা করলেন নির্মলা সীতারামন। We will also support development of road connectivity projects, namely 1. Patna-Purnia Expressway, 2. Buxar-Bhagalpur Expressway, 3. Bodh Gaya, Rajgir, Vaishali and Darbhanga spurs, and 4. Additional 2-lane bridge over River Ganga at Buxar at a total cost of 26,000 crore rupees. Power projects, including setting up of a new 2,400 megawatt power plant at Pirpainti, will be taken up at a cost of 21,400 crore. Andhra Pradesh, recognizing the state's need for a capital, we will facilitate special financial support. 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. উল্টো দিকে বাজেটে পূর্বোদয় প্রকল্পের সৌজন্যে একটিবারের জন্য উচ্চারিত হলো বাংলার নাম, কিন্তু প্রাপ্তি কি হলো তা নিয়েই এখন জোর জল্পনা। बिहार को ज़रूरत भी थी, बिहार की मांग भी थी, आपने किया, लेकिन साथ साथ आपने आंध्रा के लिए भी किया, एक्सपेक्टेड था, लेकिन बाकी आपने तेलंगाना के लिए क्या किया, पंजाब के लिए क्या किया, और जैसा आपने कहा बंगाल के लिए क्या किया। বিশেষজ্ঞরা বলেন বাজেট যতটা অর্থনীতি তার চেয়ে অনেক বেশি রাজনীতি, আর তাই রাজনীতির কুশলীরা বাজেটের নেপথ্যের রাজনৈতিক সমীকরণ খুঁজতেই এখন ব্যস্ত। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রণয়দার কাছে যাব, কিন্তু নির্মলা সীতারামন যখন তার বাজেট বক্তৃতা শুরু করলেন, বাঙালি নড়ে চড়ে বসেছিল শুরুতেই। তার কারণ এই পূর্বোদয় প্রকল্প, আগের প্রতিবেদনে যে উল্লেখটা করা হলো সেটা বললেন পূর্ব ভারতের 5টা রাজ্য, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। তো সবাই খুব নড়ে চড়ে বসলেন, ভালো কথা, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের কিছু একটা প্রাপ্তি হবে। কেন বললেন? দুর্দান্ত ব্যাখ্যাও দিলেন। ব্যাখ্যা দিলেন যে এই 5টা রাজ্যে সামগ্রিক উন্নয়নে, পরিকাঠামো তৈরি এবং অর্থনৈতিক সুযোগ সুবিধে ইত্যাদি বাড়বে। প্রকল্পের ঘোষণা করলেন, বিহার আর অন্ধ্রের কথা এলো, বাংলায় একটা প্রকল্পের কথাও শোনা গেল না। আমি বলছি এটা খুব প্রতীকী, এবং প্রণয়দা লজিক্যাল কনক্লুশন একটাই হয়, সেটা হচ্ছে শরিকি বন্দনা, শরিকি তুষ্টি, যে ভাই বড় মন্ত্রক দিতে পারিনি, লোকসভা স্পিকারের চেয়ার দিতে পারিনি, বাজেটে খুশি করে দিলাম, সঙ্গে থাকো। দেখুন, কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরিয়েছিল, সেটা হলো যত কেন্দ্রীয় প্রকল্পের জন্য স্যাংশন আছে, এই ইলেকশনের আগে স্টেট গভর্নমেন্ট একটা টার্গেট ঠিক করেছিল, এবং সেই টার্গেট অনুযায়ী প্রত্যেক দিন 55 লক্ষ টাকা করে খরচ করলে সেটা ইউটিলাইজেশন হবে। রিভিউ করে দেখা যাচ্ছে এভারেজে 10 থেকে 11 লক্ষ টাকা পার ডে খরচ হয়েছে, অর্থাৎ যে রিভিউয়ে যেটা দাঁড়াচ্ছে যত স্যাংশন আছে তার ইউটিলাইজেশন হবে না। আপনি ধরেন আমি যে 25,000 কোটি টাকা, কিন্তু আমি অনুদান, কেন্দ্রীয় অনুদানের কথা বলছি না প্রণয়দা, কেন্দ্রীয় প্রকল্প, আমি প্রকল্পের কথা বলছি। এই যে ধরুন এই যে ন্যাশনাল হাইওয়ে যেটা এক্সপ্রেসওয়ে 25,000 কোটি টাকা, যেটা কলকাতা টু শিলিগুড়ি। এখন আপনি খোঁজ নিন, এটা নিয়ে একদিন এপিসোড করুন যে এটা কোথায় আটকে আছে। ন্যাশনাল হাইওয়ে 24 ন্যাশনাল হাইওয়ে আপনার কৃষ্ণনগর থেকে তারপরে ওদিকে, সেখানে ন্যাশনাল হাইওয়েকে এক্সপ্যান্ড করা যাচ্ছে না কেন? জমি জটে আটকে আছে, জমি পাওয়া যাচ্ছে না। আজকে যে কথাটা বলা হচ্ছে যে দেখুন যে প্রকল্প কত পেল, আপনি বলুন তো 2014 থেকে 2024 আমি দীর্ঘ তালিকা দিতে পারি, সেটা বন্যাপ্রবণ রাজ্য। আমি বলছি বিহারের জলটা তো বাংলায় নাবে, বন্যাপ্রবণ রাজ্য এটা কেরলও, উড়িষ্যাও, বাংলাও। তাহলে বন্যা পরিস্থিতি হলে বিহারের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য যদি 12,500 কোটি টাকা সাহায্য দেওয়া যায়, বাংলায় কি বন্যা হয় না? একদম। ঘাটাল মাস্টার প্ল্যানে দেখুন না কত বছর আগে স্যাংশন আছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন কেন হচ্ছে না?
আপনি করুন না, এগুলো এপিসোড করুন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্যাংশন অ্যামাউন্ট, সেই স্যাংশন অ্যামাউন্টের ইউটিলাইজেশন কেন হচ্ছে না? আপনি বলছেন ইউটিলাইজেশন হচ্ছে না বলে প্রকল্প ঘোষণাই হলো না। অর্থমন্ত্রীকে বাজেটে বলা উচিত ছিল। স্টেট গভর্নমেন্টের যে ম্যাচিং মানি লাগে, স্টেট গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ লাগে, তার অভাব আছে। আর হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের মনে হলো যে অন্ধ্রপ্রদেশ আর বিহার সমস্ত কিছু একেবারে পারফেক্ট ইউটিলাইজেশন করেছে অথবা ভবিষ্যতে করতে পারবে, কারণ শরিক দল তো, সেই জন্য সমস্ত টাকা ওখানে চলে গেল। কিন্তু তাই কি সত্যি? আমি এবার উল্টো দিক থেকে ব্যাপারটা দেখি, অরূপের কাছে আসবো। অরূপ, আমরা এই রাজ্যে যদি আসি, তাতে আমাদের ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, সরকারি সুবিধে পাবেন না, ভোটের আগে বারবার এই কথা আমরা শুনেছি। আমি বলছি বিজেপি সরকার তো এটাকেই ফলো করছে, যে যারা আমাদের ভোট দেয়নি, যেখানে রাজনৈতিকভাবে আমরা ধাক্কা খেয়েছি, 12 গেরোতে আটকে গেছি, অথবা বড় শরিক দল নেই, তারা ভারেমা ভবানী। আমি বলছি যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো সেই জন্য বাজেটে শূন্য ঝুলি। প্রথম কথা সুমন, লক্ষ্মীর ভান্ডার বা অন্য সুবিধা পেতে গেলে দুয়ারে সরকারের ক্যাম্পে যারাই লাইন দেয় তারাই ফর্ম ফিল আপ করে সেই সুবিধা পায়। হ্যাঁ, কিন্তু ভোটের প্রচারে যে রোজ শুনলাম, ভোটের প্রচারে আমরা না থাকলে আমরা কুচবিহারের বিজেপি নেত্রীকে, বিধায়ককে কথাও বলতে শুনেছি যে আমরা ক্ষমতায় আসলে বন্ধ করে দেবো, সেটাও আমরা শুনেছি। আমি আসছি, আসলে একটা সরকারের বাজেটটা একটা সরকারের অভিমুখ নির্দেশ করে। আজকে দেখুন এই যে বলা হচ্ছে, আপনিও দেখালেন ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ কত 5,000 থেকে সর্বোচ্চ 15,000 টাকা। মানে ধরুন একটা কর্পোরেট কোম্পানি, ধরুন অনন্ত আম্বানির কোম্পানিতে একটা বেকার যুবক মাস্টার ডিগ্রি করে সে চাকরি ইন্টার্নশিপ করতে গেল, 5,000 টাকা সে মুখ্যমন্ত্রী গেছিলেন তো, আমি বলে নিচ্ছি অনন্ত আম্বানি বলে তাই বললাম, ইন্টার্নশিপ করতে গেলেন, যার বিয়েতে 5,000 কোটি টাকা খরচ হয়েছে, তার ওখানে মায়না পায়, ইন্টার্নশিপ করে 5,000 টাকা মায়না পাচ্ছে। এটা হচ্ছে সরকারের অভিমুখ। সেই বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করলেন। দ্বিতীয় কথা, কোথায় এই একটু আগে এখানে একজন অর্থনীতিবিদ, আমি বিজেপি কিনা জানি না, উনি 10-এ 10 দিলেন। উনি হঠাৎ করে জিডিপি নিয়ে বলছেন এটা পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা ভারত, এখানে শুধুমাত্র 3.7 লক্ষ কোটি ডলারের জিডিপি দেখতে হবে না, তার জনসংখ্যা দিয়ে হিসাব করতে হবে। তো আজকে আমরা বলছি ইউকের থেকেও আমাদের বেশি, ইউকের মাথাপিছু আয় কত? ইউকের মাথাপিছু আয় $48,000 বেশি, সেখানে ভারতবর্ষের মাথাপিছু আয় কত? তার 10 ভাগের 1 ভাগও নয়। তাই সামগ্রিকভাবে এই যে ছেলে ভোলানো বাজেট, মুশকিলটা হচ্ছে অন্যখানে। এইবার বাজেটে প্রথম দেখলাম যে আয় করলে আমাদের ট্যাক্স দিতে হয়, খরচ করলে জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে, কিছুই না করলে যদি ব্যাংকে টাকা রেখে দিই তার উপর ইন্টারেস্টে ট্যাক্স দিতে হচ্ছে। এবার এখন থেকে যদি আমি ট্যাক্স দিতে যাই তার উপরও অ্যাডিশনাল সারচার্জ চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি কিছু না করলেও আপনাকে ট্যাক্স দিতে হবে। এই যে নতুন যন্ত্রণার মধ্যে দেশবাসীকে উপহার দিলেন ওনারা, আসলে একটাই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে, যে দুটো ক্রাচে ভর দিয়ে হাঁটছেন, ওই দুটো ক্রাচের নাটবল্টু যাতে ঢিলে না হয়ে যায়, হুমড়ি খেয়ে যাতে পড়তে না হয়, তাই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুটো ক্রাচের দাম নিঃসন্দেহে অনেকটা বেশি, তার কারণ বাজেটের একটা মূল অংশ তো ওদিকেই চলে গেল। কিন্তু এখান থেকে বাংলার বঞ্চনা, এটা কিন্তু রাজনৈতিক কয়েনেজ। এই বাংলার বঞ্চনা ইস্যু তুলছে বিরোধীরা, ঠিক কি ভাষায় তুলছে পরের প্রতিবেদনে দেখাবো। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। আমরা খণ্ড বিখণ্ডে বিশ্বাস করি না, আমরা মনে করি প্রথমে আমরা ভারতীয়, তারপরে বিহারি, তারপরে অন্ধ্রপ্রদেশবাসী, তারপরে বাঙালি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই বাজেট তৈরি করা হয়। নরেন্দ্র মোদীর বিজেপি এবার সংসদে সংখ্যালঘু, তাই মোদি কিং, কিন্তু কিং মেকার নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। বাজেটে 2 জোট বন্ধুর রাজ্যের প্রতি কল্পতরু হয়ে নরেন্দ্র মোদী বার্তা দিলেন, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। নাইডু বললেন ধন্যবাদ, নীতিশ বুঝিয়ে দিলেন এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু লোকসভা ভোটে বাংলায় হারের জেরে কি বঙ্গকে বঞ্চিত করলেন মোদী? প্রশ্ন তুলল তৃণমূল। নির্মলা সীতারামনের প্রায় 1.5 ঘন্টার বাজেটে একটিবারের জন্য পশ্চিমবঙ্গের নাম উচ্চারণ হলো ঠিকই, কিন্তু প্রাপ্তি কি আদৌ হলো? We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha and Andhra Pradesh. আমি 2001-এ যে প্রজেক্ট করে এসেছিলাম, 2009-এ যেগুলো করে এসেছিলাম, সেগুলো এখনো হয়নি। কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে তেতো হয়, কবে আসবে ডানকুনিতে? অর্থাৎ পুরনো বোতলে ওই আর কি নতুন জল, নতুন রঙিন জল। মোদী সরকারের বাজেটে বন্যা মোকাবিলার জন্য বিশেষ বরাদ্দ 11,500 কোটি টাকার প্রকল্পে বিজেপি শাসিত অসম, বিজেপি শাসিত উত্তরাখণ্ড, নীতিশ কুমার ও বিজেপির জোট শাসিত বিহার, এনডিএ শাসিত সিকিম এবং কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের নাম থাকলেও নাম নেই বাংলার। যা ঘিরে বঞ্চনা তরজা আরও বাড়ল।
सिक्किम को मिलने दो, हमारा कोई इतराज नहीं है, लेकिन सिक्किम को मिलना और बंगाल को डिप्राइव करना, दार्जिलिंग को, दिस आई कैनॉट सपोर्ट। बंगाल को जलते हैं, बंगाल को लेके वो जलते हैं। আসামে গত কয়েকদিন আগে যে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, বাংলায় কি এর মধ্যে সেই ধরনের কোনো ফ্লাড হয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে সিকিমে যখন দেয়া হয়েছে তার লাভ বাংলাও পাবে, কারণ সিকিম থেকে তোরসা, তিস্তা এই যে নদীগুলো আসছে, যে সিকিমকে বিশেষ করে তিস্তা যে আসছে, তো সেই তিস্তার যদি ফ্লাড নিয়ন্ত্রণ হয় বা বন্যা নিয়ন্ত্রণ হয়, তো উত্তরবঙ্গের মানুষ তার ফলে উপকৃত হবে। উত্তরবঙ্গের মানুষ যদি উপকৃত হয় তো বাংলা উপকৃত হবে। এদিন রাজ্যসভায় বাজেট পেশের সময় ওয়াকআউট করে তৃণমূল। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও জিলাম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সৌম্য আইচ রায়ের কাছে যাব। সৌম্য, এক হচ্ছে যে রেল বাজেট একটু মনে করিয়ে দেবো যে যখন আলাদা আলাদা রেল বাজেট পেশ হতো তখন বলা হতো যে ভারতবর্ষের রেলমন্ত্রী মানেই হচ্ছে তিনি প্রাদেশিক নেতা। কেন? বাংলার ক্ষেত্রে একাধিক রেলমন্ত্রী, গনি খান চৌধুরী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যখন বাংলার কোনো সাংসদ রেলমন্ত্রী হন তখন বাংলাকে ঢেলে দেয়া হয়। বিহারের ক্ষেত্রে দীর্ঘ তালিকা, যশবন্ত সিনহা থেকে লালু প্রসাদ যাদব থেকে নীতিশ কুমার, সবাই যখন রেলমন্ত্রী থেকেছেন বিহারকে ঢেলে দেয়া হয়েছে। এই রকম শরিক তুষ্টির বা নিজের রাজ্যকে তুষ্টির একটা নজির পাওয়া যায় সৌম্যদের সময়ও। কিন্তু আমি বলছি এইবার এই বাজেটের পর সবথেকে বড় প্রশ্ন বিরোধীদের কাছে যে আর শরিক ভাঙানো যাবে তো? তার কারণ হচ্ছে যেভাবে তৃতীয় মোদী সরকারের দুই প্রধান শরিককে, অরূপের ভাষায় দুই ক্রাচকে কার্যত মুড়ে দেয়া হলো প্রকল্পে, আমি বলছি 5 বছরের মধ্যে ভেঙে যাবে। বিরোধীরা এক সুরে যে কথাটা ইতিমধ্যেই বলতে শুরু করেছে, সেই স্বপ্ন পূরণ হবে তো? দেখুন, অনেকে এখানে 10 নম্বর দিয়েছে, তাদেরকে দেখছিলাম অভাবের সংসারে টাকা রোজগার তো নেই, তো কারোরটা কেটে তো কাউকে দিতে হবে। তো রোজগার যদি না থাকে তাহলে যাদের পাওনা তাদের তো কাটতে হবে। দেখুন, যে রাজ্য থেকে জেতার পরেও একজন পূর্ণমন্ত্রী পায় না, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনি অনেকগুলো এই রাজ্যের মন্ত্রীর নাম করেছেন রেলমন্ত্রী, স্বনামধন্য রেলমন্ত্রীরা রাজ্যের জন্য করেছেন, কিন্তু কোনো রাজ্যকে বঞ্চনা করে নয়। কিন্তু আপনি দেখুন আজকে ভারতীয় না, এটা দাঁড়িপাল্লার মতো, একটা রাজ্য বেশি পেলে অন্য রাজ্যগুলো বঞ্চিত হবে। একজন বাঙালি হিসেবে আমি চাইবো বাংলা পাক, কোনো অসুবিধা নেই। দেশে যাতে ইউনিয়ন বাজেট, দেখুন একজন বলছেন যে সৌম্য, তোমার মনে নেই লালু প্রসাদ যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী UPA 1 এর সময় কতগুলো প্রকল্প পেয়েছিল বিহার, করেছে, কিন্তু তার মানে এই না যে বঞ্চনা করেছে। আজকে আমি বলছি যে বলছেন বন্যা নিয়ে, দেখুন লজিকটা কি দিচ্ছে, বন্যা নিয়ে লজিকটা অদ্ভুত। যে বন্যা নিয়ে বলছেন যে রাজ্য থেকে নদীগুলো উৎপন্ন হয়েছে সে রাজ্যের উপরে বেশি দেওয়া হয়েছে। আমার কপাল ভালো যে উনি বলেননি গঙ্গোত্রীতে গিয়ে দেননি, চায়নাতে গিয়ে দেননি, যেখান থেকে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে। তাহলে বিজেপির নেতারা চায়নাতে গিয়ে দিয়ে দিত, ব্রহ্মপুত্র ওখান থেকে উৎপন্ন হয়েছে, আসামে বন্যাটা তাহলে খুব কম হবে। তা পশ্চিমবঙ্গের উনি আর বলছেন কি পশ্চিমবঙ্গে কোথায় বন্যা হয়েছে? আরে পশ্চিমবঙ্গে কিছুদিন আগে হরপা বানে এত বড় একটা ডিজাস্টার হয়ে গেল, সেটা উনি জানেন না? এই রাজ্যের একজন সভাপতি বিজেপির খানিকক্ষণ আগে কিন্তু প্রণয়দা বলেছে যে অমরাবতী নতুন রাজধানী, তার উন্নয়নে 15,000 কোটি টাকা দেয়াই যায়। সবই করা যায়, কিন্তু আমি শুধু একটা কথা যে প্রধানমন্ত্রী নিজের ব্র্যান্ডিং এর জন্য বারবার বলে আমি তো ফকির আদমি, আমি তো গরিব, আমার গরিব ব্র্যান্ডিংটা আমার জন্য খুব সুন্দর লাগে। অথচ এই বাজেটে 80% মানুষ যেখান থেকে রিপ্রেজেন্ট করে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এবং তারপরে যেটা সবথেকে বেশি অরূপার তোমার আক্রমণের লক্ষ্য তো একই। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলে যে আসুন সবাই মিলে আমরা দিল্লিতে বঞ্চনার প্রতিবাদে যাই, তৃণমূলের সঙ্গে কংগ্রেস যাবে? না না, বঞ্চনার প্রতিবাদ, বাংলার বঞ্চনা করলে বারবার বলবো, কিন্তু এতে পলিটিক্যাল ডিএনএ অফ বোথ দ্য পার্টিজ আর সেম। আচ্ছা আপনারা বলুন না, জিজ্ঞাসা করুন না, দেখুন তৃণমূলকে জিজ্ঞাসা করুন, তৃণমূল কেন সব একটা প্রশাসনিক বৈঠকে দুটো মাত্র পুরসভা আছে, দুটো পুরসভা বিরোধীরা আছে, তাদেরকে প্রশাসনিক বৈঠকে ডাকে না, ওরা আবার বলবে। প্রধানমন্ত্রী বলেছিলেন বালক বুদ্ধি, আজকে আমরা আরেকবার প্রমাণ পেলাম। ওই যে টুইটটা দেখাচ্ছেন, ওই টুইটটা দেখুন, প্রথমে লিখেছে বাজেটটা খারাপ, তারপরে লিখেছে কংগ্রেসের ম্যানিফেস্টোর কপি পেস্ট করা হয়েছে। তো এর থেকে বালক বুদ্ধি আর কি হতে পারে? কংগ্রেসের ম্যানিফেস্টো যদি কপি পেস্ট ওখানে হয়ে থাকে, যদি ওখানে হয়ে থাকে, আর সেটা যদি খারাপ বাজেট হয়, আমি দর্শকদের জন্য যারা মিস করেছেন ডিটেইলস আমি একটু বলে নি। আমি আসি প্রণয়দা, অফিসিয়ালি দাবি করেছে যে এই যে ইন্টার্নশিপের ভাবনাটা, এটা তাদের ইস্তেহার থেকে বিজেপি কপি করেছে। কেন? যে ভারত জোড়ো ন্যায়যাত্রার সময় রাহুল গান্ধী 10 কোটির ইন্টার্নশিপটাকে মাসিক 8,500 টাকায় স্টাইপেন্ড সহ কর্মসংস্থানের কথা দিয়েছিলেন, আপনারা টুকে দিয়েছেন। ওটাই তো বললাম যে তাহলে আপনি তো সব বিরোধী কথা হচ্ছে। আমি যদি ধরেও নি কংগ্রেসকে মানুষ সুযোগ দেয়নি,
কংগ্রেসকে মানুষ সুযোগ দেয় না, আমাদেরকে সুযোগ দিয়েছে। ওই এটাই হচ্ছে সমস্যা। এখানে অবশ্য খাটাখাট ব্যাংকটা নেই, ওই যে 8,000 টাকা করে প্রতি মাসে ঢুকে যাবে রাহুল গান্ধীর খাটাখাট ব্যাংক থেকে। হিন্দিতে একটা কথা আছে, হিন্দিতে একটা কথা আছে, অবাস্তব প্রতিশ্রুতি, একটা খুব আরে যেখানে কর্ণাটকে সমস্যা হচ্ছে, শুনে নাও কর্ণাটকে সমস্যা আছে 8,000 টাকা করে ঢুকে বেশ নকল করने के लिए अकल की जरूरत पड़ता है। কিন্তু ঠিক এইখানে অরূপ বোধহয় ভুলে গেছে, আমি একটু মনে করিয়ে দিই। তার কারণ এখানে তিনজন একসঙ্গে কথা বললে কারুর কথাই শোনা যেত না, ভাগ্যিস অরূপের মনে নেই। সেটা হচ্ছে এই ইন্টার্নশিপ প্রকল্প কিন্তু এই রাজ্যে 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছিলেন। রাজ্য সরকারের নতুন প্রকল্পের উদ্বোধন করছে আজ, তার নাম স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম 2022। এটা বাংলায় যারা বসবাস করে এবং যারা স্নাতক ইত্যাদি পলিটেকনিক বা সমতুল যোগ্যতার অধিকারী। এবং অঙ্কটা লক্ষ্য করুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 60% নম্বর পেয়ে যারা পাশ করেছেন বয়স 40-এর এপাশে তারা ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন। সরকার বছরে 6,000 ইন্টার্ন নেবে এবং তাদের মাসিক, অঙ্কটা হুবহু এক, 5,000 টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আমি আসবো, কারণ হচ্ছে যে ওই কার আইডিয়া কে কপি পেস্ট করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই আইডিয়ার পেছনেও স্থায়ী চাকরির যে ওই যে দূরের আলোর রেখাটা দেখা যায় সেটা কি আরও দূরে চলে গেল আমি জানি না, কিন্তু সব দিক আলোচনা করব। তার আগে অর্ঘ্যদার কাছে আসবো, কিন্তু তারও আগে দেখাবো আয়করের ক্ষেত্রে ঠিক কতটা। হ্যাঁ একদম, এই যে স্টাইপেন্ডের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রজেক্টটা সেটা সরকার টাকা দেবে, আর এইটা কিন্তু সিএসআর থেকে কোম্পানি একদম। আমি বিস্তারিত এটা আলোচনায় আসবো, তার কারণ ফান্ডামেন্টাল তফাৎ যেরকম আছে এবং এই প্রশ্ন তো আসবেই, তাহলে বেসরকারি সংস্থার কাঁধে বন্দুক রেখে কর্মসংস্থানের চ্যালেঞ্জ মেটানো হচ্ছে। আমি আসবো, কিন্তু তার আগে আয়কর, যেটার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, বিরাট ছাড় পাবেন। ঠিক কতটা পরিবর্তন হলো, কতটা ছাড়, সবটা পরের প্রতিবেদনে ইন আ নাটশেল দেখুন। নয় নাইডু নীতিশের দরাজ হস্ত, নয় নটি ক্ষেত্রে অগ্রাধিকার, নয়ে নতুন কর কাঠামোয় নির্মলা নজর। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Coming to personal income tax rates for those opting for the new tax regime. First, the standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব অনুযায়ী 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হবে না। 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হবে 5%। 7 লক্ষ থেকে 10 লক্ষ টাকা হলে কর 10%। বার্ষিক আয়ে 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে 15% কর। 12 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের হার 20% এবং বছরে আয় যদি 15 লক্ষ টাকার বেশি হয় তাহলে দিতে হবে 30% কর। অর্থমন্ত্রী বললেন, নতুন কর ব্যবস্থায় সর্বোচ্চ 17,500 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা। কিভাবে? ধরা যাক কারো বার্ষিক করযোগ্য আয় 8 লক্ষ টাকা। নতুন কর ব্যবস্থায় তাকে দিতে হয় 30,000 টাকা কর, এখন দিতে হবে 22,500 টাকা, অর্থাৎ সাশ্রয় হবে 7,500 টাকা। 10 লক্ষ টাকা বার্ষিক আয়ে কর ছিল 52,500 টাকা, এখন 42,500, সাশ্রয় 10,000 টাকা। 12 লক্ষ টাকা বছরে আয় হলে এখন কর দিতে হয় 82,500 টাকা, এবার দিতে হবে 68,750, অর্থাৎ হাতে থাকবে 13,750 টাকা। তেমনিভাবে 14 লক্ষ টাকায় কর দিতে হয় 1,20,000, দিতে হবে 1,10,000, সাশ্রয় 10,000। নতুন কর ব্যবস্থায় 15 লক্ষ টাকা বার্ষিক করযোগ্য আয়ে কর দিতে হয় 1,40,000, নতুন প্রস্তাব অনুযায়ী দিতে হবে 1,25,000 টাকা, বাঁচবে 15,000। 20 লক্ষ টাকা বার্ষিক আয়ে এখন দিতে হয় 2,85,000 টাকা কর, দিতে হবে 2,67,500 টাকা, অর্থাৎ সাশ্রয় হবে 17,500 টাকা। इस बजट में भी इनकम टैक्स में कटौती और स्टैंडर्ड डिडक्शन में वृद्धि का फैसला लिया गया है। टीडीएस के नियमों को भी सरल किया गया है। इन कदमों से हर टैक्स पेयर को अतिरिक्त बचत होने वाली है। কথায় বলে ঋণং কৃত্তা ঘৃতাং পিবেত, অর্থাৎ ঋণ করে হলেও ঘি খাও, যতদিন বাঁচো সুখে বাঁচো।
একসময় যে কর কাঠামোয় 80C, 80D, 80E সহ বিভিন্ন খাতে সঞ্চয় করে অনেকটা কর বাঁচানো যেত, সেই পুরনো কাঠামোর আয়কর হার মোদী সরকার অপরিবর্তিত রাখায় অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি সঞ্চয় কম, খরচ দেদার? এই নীতিতেই উৎসাহ যোগানো হচ্ছে। এই প্রত্যেক অঙ্কগুলো প্যারামিটারিক্যালি করলে দেখা যাবে যে মানে ট্যাক্সের যে চাহিদা মানুষের জীবনে থাকে, যে ট্যাক্স ইমপ্লিকেশনটা কম হোক, সিম্পল লাইফটা আরও বাড়ুক, সেইটা কিন্তু এখানে পাওয়া গেল না। গভর্নমেন্ট তো চাইছেই যাতে মানুষ নিউরিজমের দিকে চলে যায়। ইনভেস্টমেন্ট করে যে আমজনতা আগে একটা ট্যাক্স সেভিংস পেত, সেটা কিন্তু আগামী দিনে আমাদের এটা তুলে দেওয়া হচ্ছে নিউরিজমে। তাতে গিয়ে আমজনতা যদি বলা হয় তাহলে সেইভাবে খুব একটা ভালো ফলপ্রদ আমরা মনে করছি না। এবারের বাজেটে দীর্ঘমেয়াদী শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা বাজার থেকে পাওয়া মূলধনী লাভ অর্থাৎ দীর্ঘকালীন ক্যাপিটাল গেনের উপর কর 10% থেকে বাড়িয়ে 12.5% করা হয়েছে। এদিকে ফিনান্সিয়াল সিকিউরিটির ক্ষেত্রে স্বল্প মেয়াদের ক্যাপিটাল গেনের উপর কর 15 থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। Short term gains on certain financial assets shall henceforth attract a tax rate of 20%, while that on all other financial assets and all non-financial assets shall continue to attract the applicable tax rate. Long-term gains on all financial and non-financial assets, on the other hand, will attract a tax rate of 12.5%. I propose to increase the limit of exemption of capital gains on certain financial assets to 1.25 lakh rupees per year. 12 মাসে কম আমি হাতে রাখতাম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আর বিক্রি করার পর আমার ট্যাক্স রেটটা ছিল 10%, নাও বাড়িয়ে ওটা 20% করে দিল। সো আমাদের একদিকে চাপই হলো 12 মাসে ওপরে রাখার জন্য এনকারেজমেন্টটা দেওয়া হচ্ছে যারা লং টার্ম ক্যাপিটাল গেইন ওকে বলবেন ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও ছাড়ের সীমা কিছুটা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. ধরা যাক কোনো পরিবার মাসে 1 লক্ষ টাকা পেনশন পায়। আগের হিসেব অনুযায়ী ছাড় মিলত 15,000 টাকা, অর্থাৎ 85,000 টাকার উপর আয়কর দিতে হতো। এখন ছাড় মিলবে 25,000 টাকা, কর দিতে হবে 75,000 টাকার ওপর। ফ্যামিলি পেনশন পাই এবং সেটা আমার স্বামী যা পাওয়ার কথা তার এখন তিনি থাকলে যা পেতেন তার হাফের থেকেও আমি কম পাই। কাজেই আমাদের কথা সরকার একটু চিন্তা করলে আমাদের সুবিধা হচ্ছে। এখনকার যা বাজার দর হয়েছে সে জায়গায় তো আমরা খুবই অসুবিধার মধ্যে পড়ে আছি। গ্যাসের দাম, পেট্রোলের দাম, দুধের দাম, সবজির দাম, মোবাইল রিচার্জের খরচ, নাজেহাল মধ্যবিত্তকে খুশি করতে পারল তৃতীয় সরকারের প্রথম বাজেট? দীপক ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আয়করের ডিটেলসে আসবো, কিন্তু তার আগে একটা ছবি সম্পূর্ণ করেছেন তার শক্তিশালী রেখায় অনুপদা। অনুপদা, একটু যদি দর্শকদের বলেন। হ্যাঁ, আজকের বাজেট নির্মলা, আমার মতে এবছরের বাজেট অসমার বাজেট। হ্যাঁ, কারণ আমরা সকলেই দেখলাম অত বড় দেশের হ্যাঁ প্রধানত দুটি রাজ্য বিদেশি সুবিধে পেল। একদম একদম। অনুপদা বলছেন অসাম্যের বাজেট। আবার পরবর্তী শক্তিশালী রেখায় অনুপদা আরও কোনো ভাবনা তুলে আনবেন এই অনুষ্ঠান যখন চলছে। আমি অর্ঘদার কাছে আসবো। অর্ঘদা, অনুপদারই মতো প্রায় 19 বছর আপনি একটার পর একটা বাজেটের দিন বিশ্লেষণ করেন। বেশিরভাগ বাজেটের দিন অর্ঘদাকে এই অনুষ্ঠানে বলতে হয় যে সুমনবাবু খুব একটা কিন্তু বড় পরিবর্তন আয়করের ক্ষেত্রে হয়নি। কার্যত একাধিক দিন অর্ঘদাকে বলতে হয়েছে যে কোনো পরিবর্তন হয়নি। আজকে অবশ্য বেশ কিছু পরিবর্তন হয়েছে। স্পেসিফিক্যালি আসবো অর্ঘদা, যে মধ্যবিত্ত বাঙালির করের ক্ষেত্রে টেকাবেটা কি? মধ্যবিত্ত বাঙালির যেটা অর্থমন্ত্রী বললেন বা এক্ষুনি আপনাদের দেখালেন, যদি আপনি নতুন কর ব্যবস্থায় যান তাহলে ম্যাক্সিমাম 17,500 টাকা আপনার বেনিফিট হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি আপনি নতুন কর কাঠামোয় থাকেন তাহলে 50 থেকে 75,000 হয়েছে।
কথা একবার ইন্টারাপ্ট করলাম, প্রচুর মানুষ জানতে চাইছেন যে এই যে 17.5-র কথা আপনি প্রথম বাক্যে বললেন, ওর নিউ রেজিমে তো বটেই, এটা কি 25 প্লাস 17.5 ধরবো নিউ রেজিমে? আমি মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন আমি অ্যাকচুয়ালি অঙ্ক করে দেখিনি, হ্যাঁ, কিন্তু 25 তো আপনার ইনকাম ক্যালকুলেশন থেকেই বাদ যাচ্ছে একদম। কাজেই যদি মানে আপনারা যেটা দেখালেন তাতে অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে 25টা বাদ দিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এটা মানে 19 নয়, কিন্তু ওভার এন্ড অ্যাবাভ 25 শুনে যেটা আমার মনে হয়েছে। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, যেটা বাজেট স্পিচে ছিল না, কিন্তু পরে আমি যেটা বিটুইন দ্য লাইন্স দেখলাম, একটা খুব বড় পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইনসের ক্ষেত্রে। ক্যাপিটাল গেইনস যেটা এখন মধ্যবিত্ত আপনি যদি বলেন, তারা ক্যাপিটাল গেইনসটাও তাদেরও একটা মানে এফেক্টেড হয়। সেটা যেটা বড় পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে, যদি ইকুইটি বেসড শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে যেটা 10% ছিল, সেটা 12.5% হয়েছে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে 15 থেকে 20 হয়েছে, ভালো কথা। কিন্তু নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেমন ধরুন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, আপনি ফ্ল্যাট বিক্রি করছেন, এতদিন কি ছিল, আপনার 2001 সালে সেটার, যদি তার আগে যদি কিনে থাকেন, তাহলে 2001-এর কি ভ্যালু ছিল সেটা ভ্যালুয়েশন করতে হতো, এবং তারপরে ইনফ্লেশন বেসড একটা শিডিউল আছে, একদম সেই শিডিউল অনুযায়ী, যেটাকে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স বলে, মানে 2001-এ যদি তার দাম 10 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে আপনি আজকে যদি বিক্রি করেন কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স অনুযায়ী সেটা কত হবে, মোটামুটি ধরুন 4 টাইমস অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি, তাহলে 10 থেকে 40 লাখ। এবারে আপনি যদি 50 লাখে বিক্রি করেন, তাহলে 50 থেকে 40 বাদ দিয়ে 10 লাখ টাকা আপনার ক্যাপিটাল গেইন হলো, এবং তার উপরে 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু এখন যেটা দাঁড়ালো, আপনার ট্যাক্স রেটটা 20 থেকে 12.5 নেমে এলো, খুব ভালো কথা, আনন্দের কথা। কিন্তু আমি যেটুকুনি দেখেছি যে এই কস্ট ইনফ্লেশন ইন্ডেক্সের যে প্রভিশন সেটা নেই। আচ্ছা, তাহলে মানে পুরোটার উপর, ইন্ডেক্সের উপর নয়। হ্যাঁ, না, এবারে 2001-এ যে ভ্যালু ছিল, আপনি ধরুন 2001-এর যদি কিনে থাকেন 10 লক্ষ টাকা, আজকে বিক্রি করছেন 50 লক্ষ টাকা, তাহলে কিন্তু আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন 40 লক্ষ টাকা হয়ে গেল, বিপুল হয়ে গেল। এই যে কস্ট, এই যে ইনফ্লেশনের এফেক্ট, সেটা আপনি পাবেন না একদম। আপনার শেয়ারের ক্ষেত্রে আপনি 10% ট্যাক্স দিতেন উইদাউট ইনফ্লেশন একদম ইন্ডেক্স, কিন্তু এখন বাড়ি, ফ্ল্যাট যেটা মধ্যবিত্ত কিনছেন এবং বিক্রি করছেন, সেইখানে কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট হবে। এটা একটু ভালো করে দেখে শুনে দেখতে হবে। আমি তো জাস্ট একটুখানি দেখেছি, তো ইট উইল বি এফেক্টিং আ লট। আর মধ্যবিত্তের এর মধ্যে বিশেষ কিছু নেই, যেটা আছে সেটা বেসিক্যালি কর্পোরেটের আছে। এখানে অনেক কিছু উনি স্ট্রিমলাইন করেছেন, তবে উনি যেটা বলেছেন যে এই আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, এটা সত্যি কথা বলতে কি খুবই কমপ্লিকেটেড অ্যাক্ট, এবং এই নিয়ে অনেকবার কথা হয়েছে এটাকে সিম্পলিফিকেশনের জন্যে। কিছু কিছু সিম্পলিফিকেশন স্কিম উনি এনেছেন, এই যে নতুন রেজিম, মানে ডিডাকশন তুলে দাও, এক্সেমশন তুলে দাও, রেটটাকে কমিয়ে দাও, যেটা এই নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে। ডাইরেক্ট ট্যাক্স কোড একটা তৈরি হয়েছিল, কিন্তু সেটা আলটিমেটলি ইমপ্লিমেন্ট হয়নি। এইবারের বাজেটে যেটা উনি বলেছেন, 6 মাসের মধ্যে এই ইনকাম ট্যাক্স অ্যাক্টটাকে যে রিভিউ করা হচ্ছে তার রিপোর্ট বেরোবে, এবং এক্সপেক্টেড উইদিন 2 ইয়ার্স এটা ইমপ্লিমেন্ট হবে। তাহলে তখন কিন্তু 2 বছর বাদে আমাদের বেসিক ইনকাম ট্যাক্স মানে আইন যেটা, সেটা কিন্তু একটা মনে হয় বিরাট একটা পরিবর্তন হবে, এবং সেটা ওরা সিম্পলিফিকেশনের কথাই বলছে। আমাদের এখানে প্রচুর ডিডাকশন, এক্সেমশনস আছে যেখান থেকে লিটিগেশন হয়, এবং এটা আরেকটা জিনিস উনি যেটা বলেছেন, ভালো জিনিস আমি বলবো, এই যে কর ডিসপিউট যেটা আছে সেটা সেটেলমেন্টের জন্য যে স্কিম, সেটা আবার নতুন করে যাদের ট্যাক্স ডিসপিউট চলছে বিভিন্ন স্টেজে, সেটাকে একটা সেটেলমেন্টের স্কিম আসছে। সেটা দুদিক থেকেই ভালো, সরকারেরও কিছু আয় হবে, এবং
ইন্ডাস্ট্রিরও একদম একটা প্রবলেম। ইনফ্যাক্ট আপনার মনে থাকবে নির্মলা সীতারামন প্রথম যখন অর্থমন্ত্রী হিসেবে তার বাজেট পেশ করেছিলেন সেদিনই বলেছিলেন যে এই দীর্ঘ দিন ধরে যে মামলাগুলো চলছে, যার নিষ্পত্তি কয়েক দশক ধরেও চলছে, যার নিষ্পত্তি হচ্ছে না, সেইখানে কিন্তু নতুন কিছু আনার একটা ভাবনা প্রথম বাজেট থেকেই তার মধ্যে আছে। কিন্তু এই মুহূর্তে একটা রাজনীতির ইনফরমেশন দেব, ঠিক হুবহু যে শব্দবন্ধ অনুপদা ব্যবহার করলেন অসাম্যের বাজেট, সেই শব্দবন্ধ বলে কংগ্রেস এই মুহূর্তে ঘোষণা করলো যে আগামী 27শে জুলাই নীতি আয়োগের যে বৈঠক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন দিল্লি, সেই বৈঠক কংগ্রেস শাসিত রাজ্যগুলোর সমস্ত মুখ্যমন্ত্রী বয়কট করলো। তারা আসবেন না, তারা যাবেন না নীতি আয়োগের দিল্লির বৈঠকে। 27 তারিখ যেটা হতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে দিল্লি উড়ে যাচ্ছেন যে বৈঠকে যোগ দিতে। তাদের স্পষ্ট বক্তব্য এটা প্রতিবাদ, এবং এই প্রতিবাদ অসাম্যের বাজেট বলে। আমি অভিরূপদার কাছে আসবো। অভিরূপদা, এক হচ্ছে যে আমার মনে আছে গত বাজেটে, যে বাজেটে আমি বলেছিলাম নট নরণচরণ নট কিচ্ছু, খুব বেশি কোনো নড়াচড়া ছিল না, সেখানে আপনি 10-এ 5 দিয়েছিলেন। আজকে দেখলাম এই বাজেটে আরও 2 কমিয়ে দিয়ে 3 দিয়েছেন। আমি 2-একটা ভালো বলি, মানে কেন আপনি 3 দিয়েছেন তো জানবই। এমএসএমইর ক্ষেত্রে কিন্তু একটা উদ্যোগ দেখা গেছে, স্টার্ট আপের ক্ষেত্রে ছাড়টার তো আছেই। 100 কোটি টাকা পর্যন্ত লোনের গ্যারান্টার কেন্দ্রীয় সরকার হবে। ক্যান্সারের ওষুধ দাম কমেছে, এক্সরে মেশিনের দাম কমেছে, মোবাইল ফোন যেখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয়, এবং ইলেকট্রিক গাড়ি, সোনার উপো, চামড়াজাত জিনিস ইত্যাদি কমেছে। মানে আমি বলছি ব্যক্তি মানুষ এবং ওভারঅল অর্থনীতির ক্ষেত্রে আরও কেন আপনি খারাপ মনে করছেন, যেখানে আপনার নাম্বার 5 থেকে 3 হয়ে গেল? ঠিক, প্রথম কথা এমএসএমইটা দিয়ে শুরু করি। এমএসএমইর জন্যে সব মিলিয়ে বরাদ্দ হচ্ছে 0.46%, খুবই কম। অর্থাৎ এমএসএমইর থেকে আমরা ভেবেছিলাম একটা কর্মসংস্থান তৈরি হবে, কর্মসংস্থানের কোনো দিশা দেখতে পাচ্ছি না। যেটা বলা হলো সেটা হচ্ছে যে ইপিএফে প্রথম যারা চাকরিতে ঢুকছেন তাদের 1 মাসের বেতনটা দেওয়া হয়। একদম। এখন এই বেতন দেওয়া মানে হচ্ছে সেটা পাবেন তারা কিন্তু কর্মজীবনের শেষে 30 বছর পরে। অর্থাৎ এটা না দেওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। এটা একটা ঘোষণা হলো যেটা 30 বছর পরে দেয়া হবে। এটা থেকে কতটুকু ইনসেন্টিভ তৈরি হবে? 1। 2 নম্বর হচ্ছে মহিলাদের কথা বলা হলো প্রথমে, কিন্তু দেখা গেল তাদের একটা হস্টেল তৈরির জন্য কিছু টাকা বরাদ্দ হচ্ছে, তার বেশি আর কিছু হচ্ছে না। 3, গরিবদের কথা বলা হলো। এখন বলা যেতে পারে গরিবদের জন্য বিনা পয়সায় রেশন সেটা কন্টিনিউ করছে, নিশ্চয়ই করছে, সেটা খুব ভালো, কিন্তু তার উপরে বাড়তি আর কিছু দেখতে পাচ্ছি না। বিশেষ করে এই কর্মসংস্থানের ব্যাপারটা নিয়ে আরেকটু চিন্তা করার দরকার ছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ঢুকে পড়ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু অনেক বেশি দক্ষ, এফিসিয়েন্সি বাড়ায়, এটা নিয়ে সন্দেহ নেই। প্রাইভেট সেক্টর এটা তো পিক আপ করবেই। তার জন্যে যে জব লসটা হবে সেটার জন্য সরকার কি ভাবছেন সেইটা নিয়ে কিছু চিন্তা ভাবনা খুব দরকার ছিল। এটা কিন্তু আমাদের ইয়েতে রয়েছে, আমাদের ইকোনমিক সার্ভেতে রয়েছে, কিন্তু অর্থমন্ত্রী সেটা নিয়ে খুব একটা ভাবলেন না। এটাও একটা নেগেটিভ দিক আমার মনে হলো। আর তাছাড়া যেগুলো পরিবর্তনের দরকার ছিল, যেমন এডুকেশন, যেমন হেলথ, সেটা কিন্তু বাড়লো না। এডুকেশনে এখনও 2.6%, এটা বাড়িয়ে 6% করা উচিত ছিল। 6 ছেড়ে দিলাম, অন্তত 4% করলেও ভালো হতো। এখনও এডুকেশনের ব্যাপারটা এই সরকার প্রাইভেট প্লেয়ারদের হাতে ছেড়ে দিচ্ছেন। হেলথ 1.8%, ওখানেও কিন্তু সরকারি উদ্যোগ, হ্যাঁ সেটাও প্রাইভেট। এই সমস্যাগুলো রয়ে গেছে। অর্থাৎ কিনা, কিন্তু উল্টোটা বলি, 100 দিনের প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, কিন্তু আবার এটাও ঠিক যে একটা ইনফ্লেশন তো বাড়ছে লোকের। আচ্ছা এইভাবে বলি, ইনফ্লেশন ছাড়াও যেহেতু একটা ওয়াইড স্প্রেড আনএমপ্লয়মেন্ট আছে, 100 দিনের কাজের তো ডিমান্ডটাও বাড়বে। অর্থাৎ ওটা তো ডিমান্ড ড্রিভেন, মানে যেরকম চাওয়া হচ্ছে সেই অনুযায়ী খরচা করা। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা বেড়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এইখানে একটা সমস্যা হচ্ছে কি, প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাভেল করতে গেলে
কিছু কন্ডিশন লাগে, একটা জমি থাকতে হয় ইত্যাদি ইত্যাদি, সেইটা কিন্তু অনেকেরই নেই। হ্যাঁ, একটু আগে একটা খুব ইন্টারেস্টিং, যে দুটো প্রকল্পে পশ্চিমবঙ্গ থেকে শাসক দল বঞ্চনার অভিযোগ তোলে, 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনা, আমরা পশ্চিমবঙ্গ পাবে কিনা অন্য প্রশ্ন, কিন্তু দুটো ক্ষেত্রেই বরাদ্দ বেড়েছে। হ্যাঁ ঠিক কথা, কিন্তু আমরা কিছুদিন আগে ISI থেকে একটা সার্ভে করা হয়েছিল, সেটাতে দেখা হয়েছিল পশ্চিমবঙ্গে এই যে বিভিন্ন প্রকল্প আছে সেখানে কতজন ডিস্যাটিসফাইড আছে। আবাস যোজনায় ডিস্যাটিসফ্যাকশনের সংখ্যা সব থেকে বেশি, লক্ষ্মীর ভাণ্ডারের সব থেকে কম, প্রায় সকলেই লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়েছে। কেন্দ্রীয় সরকারও কিন্তু রাজনৈতিকভাবে তাই বলছে যে আবাস যোজনা যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না এবং ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এটাই আসবো, কিন্তু ছোট্ট একটা বিরতির সময় আছে, তারপর সুব্রতবাবু, গার্গী, অনুপদার কাছে আসবো, কিন্তু তার আগে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত বাজেট কীরকম লাগছে আপনাদের দেখে নেব। গৌতম বাগুই তিনি লিখছেন, সবটাই রাজনৈতিক স্বার্থে, জনস্বার্থে উপহার নয়। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, এক এক রাজ্যকে এক এক চোখে দেখা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। রাজীব দত্ত লিখছেন, ক্যান্সারের ওষুধের দাম কমায় বহু মানুষের সুবিধা হবে। সুভাষ ঘোষ লিখছেন, মোদী কেবল বিহার অন্ধ্রের প্রধানমন্ত্রী নন, বাকি ভারতবর্ষের প্রতি সমদৃষ্টি থাকবে না কেন? সমদর্শী বসু লিখছেন, আয় করে মধ্যবিত্ত তবু কিছুটা স্বস্তি পেল। ছোট্ট একটার বিরতি, তারপর ফিরে আসছি, এবং অবশ্যই ইন্টার্নশিপ এবং কর্মসংস্থান, গোটা ভারতবর্ষ যে ইস্যুটা নিয়ে ভাবছে তার বিস্তারিত ব্যাখ্যা এই বাজেটে ঠিক কী উপায় দেখাচ্ছেন নির্মলা সীতারামন দেখাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি, ফেরত আসছি, সঙ্গে থাকবেন।